প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। মিডিয়ার নতুন একটা খবর নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের সুপারস্টার সাকিব খান। আমি আজকে থাম্বনেইলটা দিয়েছি দ্য লাস্ট সুপারস্টার। অর্থাৎ সাকিব খান হলেন বাংলা সিনেমার শেষ সুপারস্টার। প্রিয় বন্ধুরা, এটা হলো আজকে আমার থাম্বনেইল। এখন আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি সাকিব খানকে নিয়ে বেশি কথা বলি বা সাকিব খানের আ ভালো কথাগুলো মানে একটু বেশি বলি, বাড়িয়ে বলি। আমি আসলে সাকিব খানের খুব মানে চামচামি করি, অনেক কিছুই বলতে পারেন। কিন্তু আসলে বিষয়টা তা না প্রিয় বন্ধুরা। আমি যেটা সত্য, যেটা বাস্তব মানে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। লাস্ট ১৫-২০ বছর ধরে বাংলাদেশের চলচ্চিত্রে, বাংলাদেশের সিনেমা একা হাতেই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সুপারস্টার সাকিব খান। দেখেন, এই যে ১৫ থেকে ২০ বছরে কিন্তু অনেক নায়কের এদেশে আবির্ভাব ঘটেছে। অনেক নায়ককে নিয়ে কিন্তু আমাদের দেশের পরিচালকরা, প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার যারা প্রযোজকরা আছেন, তারা কিন্তু চেষ্টা করেছেন যে তাদেরকে এস্টাবলিশড করার জন্য সাকিব খানের পাশাপাশি আরেকজন স্টার যাতে বাংলাদেশে তৈরি হয় সে ধরনের তারা চেষ্টা করেছেন। তারা একে অনেক নায়ককে নিয়ে ট্রাই করেছেন। আমি যদি ১ম এ কয়েকজনের নাম বলি, আপনি দেখেন বাপ্পীকে দিয়ে তারা ট্রাই করেছেন, সাইমনকে দিয়ে তারা ট্রাই করেছেন। তারপরে আপনার মাঝে কিছুদিন তারা ট্রাই করলেন আমাদের মিডিয়া থেকে আগত আমাদের ওনার নাম হলো আহ সরি উনার নামটা মনে আসতেছে না। যাই হোক, মিডিয়ার আমার আনিসুর রহমান মিলন ভাইকে নিয়ে। তারপরে তিনি এরপরে ট্রাই করলেন আপনার রোশনকে নিয়ে, আরিফিন শুভকে নিয়ে, তারপরে সিয়াম আহমেদকে নিয়ে, সর্বশেষ শরীফুল রাজকে নিয়ে এবং অনন্ত জলিল সাহেবকে নিয়েও কিন্তু তিনি তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তিনিও ট্রাই করলেন। এখন তাকে নিয়েও কিন্তু অনেক পরিচালক ট্রাই করছে। আসলে মূল কথাটায় প্রিয় বন্ধুরা, আমার যেটা টাইটেল সেটাই আমি এখন ফিরে আসতেছি। দেখেন, এই যে ১৫-২০ বছরে এতগুলো নায়ককে নিয়ে পালাক্রমে কিন্তু ট্রাই করা হচ্ছে। কিন্তু রেজাল্টটা কি হচ্ছে প্রিয় বন্ধুরা? আজকে বাপ্পী, ১ম এ বাপ্পীর কথাই বলি। বাপ্পী কিন্তু অনেক আশা ভরসা, বাপ্পী চৌধুরী অনেক আশা ভরসা দিয়ে জাজ মাল্টিমিডিয়ার মতো একটা বড় প্রযোজনা সংস্থার হাত দিয়ে কিন্তু আবির্ভাব ঘটেছিল। তিনি কিন্তু ১ম এ লাইমলাইটে এসে আস্তে হারিয়ে গেলেন। এরপরে সাইমন সাদিকের কথা বলি। পোড়ামন খ্যাত সাইমন সাদিক। তাকে দিয়েও কিন্তু তাকেও আনলেন জাজ মাল্টিমিডিয়া। কিন্তু সেও কিন্তু দেখেন কিছুদিন ভালো ছবি দেওয়ার পর তিনিও কিন্তু আস্তে হারিয়ে গেলেন। এরপরে রোশনকে আনলো জাজ মাল্টিমিডিয়া। তিনি ছবি করছেন কোথায়? ছবি হিট হচ্ছে কোথায়? ছবি করে যাচ্ছেন ওই ৫০ লাখ ৬০ লাখ টাকার বাজেটের ছবি। কিন্তু ছবি কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। না পারতেছে দর্শক টানতে, না পারতেছে সিনেমা বোদ্ধাদের আকৃষ্ট করতে। অর্থাৎ রসুলকে নিয়েও কিন্তু প্রযোজকরা কম ট্রাই করেনি। এই ঈদের পরেও তার কিন্তু একটা সিনেমা মুক্তি পেয়েছে 'ডেড বডি'। সেটা ৩ দিন পরে কিন্তু সিনেমা হল থেকে সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তাকেও দিয়ে কিন্তু ট্রাই কিন্তু অনেক প্রযোজক করেছেন, কিন্তু সর্বশেষ রেজাল্ট হলো 0। এরপরে আপনি সিয়াম আহমেদের কথা বলেন, 'পোড়ামন 2' সুপার ডুপার হিট ছবি। তিনি কিন্তু আবির্ভাব ঘটলেন জাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে। রায়হান রাফির মতো পরিচালকের হাত ধরে। তিনি একটা ভালো ছবি দিচ্ছেন, একটা ফ্লপ ছবি দিচ্ছেন। এভাবে কিন্তু তার রেশিও যদি আপনি টানেন, দেখবেন সফলতার চাইতে ব্যর্থতার পরিমাণটা কিন্তু বেশি প্রিয় বন্ধুরা। সর্বশেষ ছবি তার যে কবে সুপারহিট হয়েছে সেটা আমার মনে হয় 'শান' ছবিটা কিছুটা ব্যবসা করেছিল। এরপরে কিন্তু তার একটা ছবিও কিন্তু ব্যবসা সফল হয়নি। তাহলে তাকেও কিন্তু আমরা সুপারস্টার বলতে পারি না। এরপরে আমাদের আরিফিন শুভর কথা বলেন। অত্যন্ত মেধাবী একজন অভিনেতা এবং যাকে নিয়ে বাংলাদেশের ফিল্মের অনেক পরিচালক
মানে ভাবছিলেন যে সাকিব খানের বিকল্প হিসাবে যদি কেউ আসতে পারে, এক এক আরিফিন শুভই সেটা সম্ভব। কিন্তু দেখেন আরিফিন শুভ কিন্তু আ মানে সেভাবে কিন্তু লাইমলাইটে আসতে পারেননি। হ্যাঁ, তিনি মুজিব একটি জাতির রূপকার নামকরা একটা বায়োপিক আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে তিনি অভিনয় করেছেন। সেটা তাকে অনেক খ্যাতি, যশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সুনামের অর্জন করেছেন তিনি একটা সিনেমার মাধ্যমে। কিন্তু সেই সিনেমাটা বাদে আরিফিন শুভ কিন্তু আর কোনো সিনেমা দিয়ে চমক সৃষ্টি করতে পারছেন না। তার সর্বশেষ ২ টা ছবি 'ব্ল্যাক ওয়ার', হ্যাঁ? তারপরে আরেকটা ছবি আমার নাম মনে আসতেছে না। ২ টাই ছবি কিন্তু মানে আপনার ব্যবসা সফল হয়নি। তাহলে মানে এই যে দেখেন আরিফিন শুভ, আর আরিফিন শুভ সাহেব অর্থাৎ তিনি কিন্তু এক্সপেরিমেন্টাল ছবি করেন বেশি। তিনি কি এখন বাণিজ্যিক ছবির চাইতে কিন্তু একটু আর্টিফিশিয়াল ছবি করার প্রতি তার এখন ঝোঁক বা প্রবণতা বেড়েছে। পুরস্কার পাওয়ার ছবিগুলো তিনি বেশি করেন। তার কথাটাও বাদ দেন। তাকেও কিন্তু এখন আর মানে সেভাবে কমার্শিয়ালি সুপারস্টার বলা যায় না। অর্থাৎ কমার্শিয়ালি সাকসেসফুল অভিনেতা তাকে বলা যায় না। তার রেশিও দেখলে আপনি দেখবেন যে তার রেশিওতে ব্যর্থতার পাল্লাটাই বেশি। এরপরে যে নায়কটার কথা বললাম তিনি হলেন নান আদার দ্যান শরীফুল রাজ। হ্যাঁ, শরীফুল রাজ সাহেবকে নিয়ে অনেক আশাবাদী আমরা ছিলাম, বিশেষ করে পরাণের ব্যাপক সফলতার পর। পরাণ, হাওয়া, হ্যাঁ, দামাল, একের পর এক ছবি তিনি ভালো দিয়েছেন। সেটা ২০২২ সাল। ২৩ সালেও তিনি ভালো ছবি দেননি, ২৪ সালেও কিন্তু এখন পর্যন্ত তিনি সফলতার মুখ দেননি। এই ঈদে ওমর সিনেমাটা নিয়ে কিন্তু ব্যাপক মানে হাইপ তৈরি হয়েছিল। মোস্তফা কামাল রাজের মতো পরিচালকের হাত ধরে তিনি কিন্তু আমরা আশা করেছিলাম যে একটা সুপারহিট ছবি হয়তো রাজ দিবে। এই ঈদে ৩টা ছবি তিনি কিন্তু মুক্তি দিয়েছিলেন তার। একটা হলো কাজল রেখা, একটা হলো ওমর, আর একটা হলো দেয়ালের দেশ। অবাক করা বিষয় প্রিয় বন্ধুরা ৩টা ছবি কিন্তু ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়েছে। অর্থাৎ একটা ছবিও কিন্তু সফলতার মুখ দেখেনি। তাহলে আপনি কাকে বলবেন? শরীফুল রাজের উপরও যে আশাটা ছিল কিন্তু মানে প্রযোজকদের সেই আশাটাও কিন্তু তিনি ঘুরে বালি দিয়ে দিলেন। একসাথে ৩টা ছবি রিলিজ দিলেন এবং ৩টা ছবি ব্যবসায়িকভাবে মার খেলেন। তাহলে আপনি সুপারস্টার কাকে বলবেন? অনন্ত জলিল সাহেব তার কথা বাদ দেন। তিনি তো তার প্রযোজনা সংস্থা বাদে অন্য কোনো মানে ছবি করেনও না। আর তার প্রযোজনা সংস্থার ছবি তার হাজার কোটি টাকার মালিক তিনি। তার কথাটা বাদ। হ্যাঁ, তিনি ওই যে বাইরের প্রযোজনা সংস্থার নামই বলতেছেন বাইরের প্রযোজনা সংস্থা। কিন্তু ভেতরে খোঁজ নিয়ে দেখেন ওই কিলিং সিনেমাও কিন্তু তার ইনভেস্ট করা আছে। মোহাম্মদ ইকবাল সাহেব যতই বলুক তার সিনেমা, কিন্তু ওইখানেও দেখবেন যে হয়তো অনন্ত জলিল সাহেবের ইনভেস্ট রয়েছে। তার কথা বাদ দেন, তাকে আমরা সুপারস্টার ধরবো না। তাহলে কমার্শিয়ালি সুপারস্টার তাকে ধরা যাবে না। কারণ তিনি সেভাবে বাইরের প্রযোজকের ছবি করেন না। বাইরের প্রযোজকদের তিনি আজ পর্যন্ত লাভের মুখ দেখাতে পারেন নাই। হ্যাঁ, তাহলে কাকে আপনি সুপারস্টার বলবেন? সেই ঘুরে ফিরে দেখেন ভাই, আমার যে থাম্বনেইলটা আমি দিয়েছি সেটাই বাস্তব। অর্থাৎ গত ১৫-২০ বছর ধরে বাংলা ফিল্মের যদি কেউ সুপারস্টার থেকে থাকে, তিল করে যিনি নিজেকে তৈরি করেছেন তিনি হলেন আমাদের সুপারস্টার সাকিব খান। তিনি কিন্তু মাত্র ৳৫০,০০০ দিয়ে কিন্তু ফার্স্ট তিনি পেমেন্ট পেয়েছিলেন, সম্মানী পেয়েছিলেন 'অনন্ত ভালোবাসা', 'সবাই সুখী হতে পারে না' এই ২ টা সিনেমায়। যদিও 'অনন্ত ভালোবাসা' তার ১ম মুক্তিপ্রাপ্ত ছবি, কিন্তু সাইনিং করা ছবি ছিল 'সবাই সুখী হতে পারে না', আফতাব খান টুলু পরিচালিত। পরে সোহানুর রহমান সোহান সাহেব তাকে মানে 'অনন্ত ভালোবাসা' ছবিতে কাস্ট করেন, সেটাই তাদের মুক্তিপ্রাপ্ত ১ম সিনেমা। তার পারিশ্রমিক ছিল মাত্র ৫০,০০০। সেখান থেকে তিলে কিন্তু অনেক নায়ক সুপারস্টারদের সাথে ফাইট দিয়ে মান্না ভাই, রুবেল ভাই, তারপরে ইলিয়াস কাঞ্চন সাহেব, তারপরে আমিন খান, মানে আলেকজান্ডার বো, এই যে এত নায়ককে বিট দিয়ে কিন্তু তিনি সর্বশেষ আজকে লাস্ট এই ১৫ থেকে ২০ বছরে তিনিই কিন্তু প্রমাণ করেছেন তিনিই হলেন বাংলাদেশের বাংলা সিনেমার শেষ সুপারস্টার। আর পরে আমরা যাকে নিয়ে আশাবাদী হচ্ছি না কেন, তাকে আমরা জিরো পাচ্ছি। হ্যাঁ, অনেকে আমার সাথে
দ্বিমত পোষণ করবেন, যে আফরান নিশোর কথা বলবেন যে আমি এই লিস্টে আফরান নিশোর নামটা কেন বলি নাই। দেখেন ভাই, আফরান নিশো সবেমাত্র তার কেরিয়ার শুরু করেছেন। তিনি মিডিয়ার সুপারস্টার থাকতে পারেন, কিন্তু বাংলা ফিল্মের সুপারস্টার এখনো তিনি হয়ে পারেন নাই। হ্যাঁ, তিনি সুড়ঙ্গর মতো একটা ব্লকবাস্টার সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, কিন্তু সে তো কেবল শুরু করেছেন। তিনি আরো ৫টা ১০টা ছবি করুক। তিনি আরো ৫টা ১০টা ছবি করুক, হিট করুক, সাকিব খানের মতন প্রযোজকদের টাকা ফিরিয়ে দিক, তখন আমরা তাকে বলতে পারবো তিনিও একজন সুপারস্টার। আমি এইজন্য আমার মানে আমি যে কম্পোজিশনটা করেছি, আমি যে মানে ডিভিশনটা করেছি, ডিভাইডটা করেছি, সেখানে আমি কিন্তু আফরান নিশোকে স্থান দিইনি। কারণ আফরান নিশো মাত্র একটা সিনেমা করেছে। তিনি আরো কিছু সিনেমা করুক, তারপরে তাকে নিয়ে আলোচনা করব। সো যতগুলো নায়ককে নিয়ে আলোচনা করলাম, দেখেন ভাইয়ারা, আপনারা আমার এই ভিডিওটা ভালো করে দেখেন। প্রত্যেকটা নায়ক দেখবেন কিন্তু ব্যর্থতার পাল্লাই তাদের বেশি। সফলতার চাইতে ব্যর্থতার পরিমাণ বেশি। আর চঞ্চল চৌধুরী ভাইকে আমি হিসাবে রাখবো না। কারণ তিনি সিনেমার চাইতে ওটিটি কাজ বেশি করেন, অন্যান্য কাজ বেশি করেন। তিনি ১টা ২টা বছরে বেশি ছবি করেন। হ্যাঁ? তাহলে তাকে কমার্শিয়ালি আমি হিসাব করব না। যদি কমার্শিয়ালি কেউ সাকসেসফুল সুপারস্টার থেকে থাকেন, তিনি হলেন আমাদের সুপারস্টার সাকিব খান। তিনিই হলেন বাংলা সিনেমার দ্য লাস্ট সুপারস্টার। প্রিয় বন্ধুরা, আমি এত সময় অত্যন্ত পর্যালোচনা করে যে ভিডিওটা করলাম, যদি আমার ভিডিওর সাথে আপনারা একমত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের উত্তরটা জানাবেন। আমি শাহজাহান শিকদার আপনাদের কমেন্টের উত্তরের অপেক্ষায় থাকলাম। আরেকটা কথা প্রিয় বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই যারা এখনো আমার ভিডিও মানে ফেসবুক পেজ সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার আপনারা ফলো করবেন। সাবস্ক্রাইব না, ফলো করবেন, লাইক করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমার শাহজাহান শিকদার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি শেয়ার করবেন। আমি শাহজাহান শিকদার আবারও আসবো আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম সাকিবিয়ানরা, সবাই ভালো থাকুন।